আজকের আলোচনার বিষয়বস্তু হলো ডি ব্রগলিজের তত্ত্ব, আনসার্টেনটি প্রিন্সিপাল এবং নোডাল প্লেন। তো প্রথমে এগুলো আলোচনার পূর্বে আমি বলি, আমার মনে হচ্ছে এই লকডাউনে তোমরা বোধহয় ঘুমিয়েই পড়েছো। কেন এই কথাটা বলছি আমি? না, তার পিছনে কারণ হলো আমি কোনো কমেন্ট বক্সে কমেন্ট পাচ্ছি না, কমেন্ট বক্স আমার খালি। এখন তো তোমাদের সামনে স্যার নেই, বকা দেওয়ারও কেউ নেই, তাই তোমরা এই সুযোগেই বোধহয় রেস্ট নিয়ে নিচ্ছ। এটা কিন্তু আমি আর করতে দেবো না এরপর থেকে। তোমাদের সঙ্গে আমি যেমন তোমাদের জন্য রেডি করছি, তোমাদের কাছে কেমিস্ট্রিটাকে সহজ করার চেষ্টা করছি, তোমরা আমাকে সাপোর্ট না দিলে আমি এনার্জি পাবো কোথা থেকে? তার জন্যই এবারে আমি কি করবো, কোশ্চেন করবো তোমাকে এবং অ্যান্সার তোমাদের আমার দিতে হবে। অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর যে গঠন চ্যাপ্টারটা হচ্ছিল, তার পার্ট 6 তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পার্ট 6-এ আগে প্রিভিয়াস পার্টগুলোতে আমরা অনেক তথ্য বা ডেটা জেনেছি, আর আজকে আমরা নতুন কিছু তথ্য জানবো। তো এখানে যে জানবো তার আগে একটা প্রিভিয়াস পার্টে পৌঁছে যাই। অ্যাকচুয়ালি আমরা বোরের তত্ত্ব থেকে ইলেকট্রনকে কণা রূপে চিহ্নিত করা হয়েছিল, তাই বিজ্ঞানী বোর ইলেকট্রনের যে পথে ঘুরে বেড়াচ্ছিল সেই পথের ব্যাসার্ধ, তার গতিবেগ, এনার্জি বা শক্তি ক্যালকুলেশন করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ডেভিসন এবং জার্মান বললেন ইলেকট্রন কণা নয়, তরঙ্গ ধর্মও রয়েছে, কিন্তু সঠিক কোনো প্রুফ বা গাণিতিক কোনো ফর্মুলা দিতে পারেননি। কিন্তু বিজ্ঞান এগিয়ে যাওয়ার ফলে এই ঘটনার উপর বেশ করে 1924 সালে প্রথম ডি ব্রগলিজ এলেন। তিনি এসে কি বললেন? ইলেকট্রন হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার। ডুয়েল মানে দ্বৈত ধর্ম, অর্থাৎ কোন সঞ্চরণশীল কোন ইলেকট্রন বা ওই জাতীয় কোন ক্ষুদ্র কণা, কণা ধর্ম অর্থাৎ পার্টিকেল এবং তরঙ্গ ধর্ম অর্থাৎ ওয়েভ উভয়ই বর্তমান। যখন 1924 ডি ব্রগলিজ এসে বললেন একটি ডুয়েল ক্যারেক্টার, 1924 ডি ব্রগলি দিলেন ডুয়েল নেচার, দ্বৈত ধর্ম। তার ডুয়েল নেচারের কথা যখন বললেন 1924 সালে, তখন তিনি কি করলেন? একটি ম্যাথমেটিক্যাল ফর্মুলাও দিলেন। সেই ফর্মুলাটা কি? ল্যামডা সমান h/mv। ল্যামডা কি? তরঙ্গ দৈর্ঘ্য, h প্লাঙ্কের ধ্রুবক, m হচ্ছে ইলেকট্রনের ভর মাস, এই হলো ভেলোসিটি। পরবর্তীকালে এই পরে অর্থাৎ ডি ব্রগলিজের পরে তরঙ্গ ধর্ম সম্পর্কে সঠিক গাণিতিক ফর্মুলা দিয়েছিলেন ঠিক 2 বছর পরে 1926-এ শ্রোডিঙ্গার। তিনি এসে কি দিলেন? ওয়েভ সমীকরণ দিলেন, গাণিতিক ফর্মুলাও দিলেন। তো তার আগে যাওয়ার আগে আমরা এই ডি ব্রগলিজের ফর্মুলার ডেরিভেশনটা করে দিচ্ছি, অর্থাৎ কিভাবে এলেন, অর্থাৎ এই সমীকরণের প্রতিপাদন বা ডেরিভেশন। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা জানি E ইকুয়াল টু এইচ নিউ বা এইচ ইকুয়াল টু নিউ সমান c/ল্যামডা। আর আইনস্টাইনের ফর্মুলা থেকে জানি E ইকুয়াল টু mc², যেখানে c হলো আলো তথা ফোটনের বেগ, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য আলো এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, m তো জানি ভর। তাহলে দুটোকে কম্বাইন করলে পাই আমরা hc/ল্যামডা ইকুয়াল টু mc² বা 1/ল্যামডা ইকুয়াল টু mc/h। আমরা বা ল্যামডা সমান h/mc। সিটা কি? ফোটনের বেগ। যদি এটি ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কারণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা ইলেকট্রন,
তখন ইলেকট্রনের ক্ষেত্রে ওই বেগটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, তখন সম্পর্কটি দাঁড়ায় ল্যামডার সমান h/mv। এটি হলো ডি ব্রগলিজের ফর্মুলা ডেরিভেশন। যখন ডি ব্রগলিজের ফর্মুলা তৈরি হয়ে গেল, পরবর্তীকালে এলো লিমিটেশন। লিমিটেশন কি? অর্থাৎ আমরা যেটাকে বলবো সীমাবদ্ধতা। অর্থাৎ এই ডি ব্রগলিজের ফর্মুলা কেবলমাত্র আণুবীক্ষণিক কণা, এখন আণুবীক্ষণিক কণা বলতে কাদের বোঝায়? তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ ইলেকট্রন বা ইলেকট্রনের মতো ছোট কোনো আণুবীক্ষণিক পার্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য, কণার ক্ষেত্রে। কিন্তু দৈনন্দিন জীবনে যে সমস্ত চলমান বস্তুকে আমরা দেখি, যেমন একটা চলমান বাস, একটা চলমান বা গতিশীল বলতে পারি, গতিশীল ক্রিকেট বল, এদেরকে দৈনন্দিন জীবনে চলমান বস্তু বল, এদের ক্ষেত্রে কিন্তু এই ডি ব্রগলিজের ফর্মুলা প্রযোজ্য নয়, কারণ এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান খুবই কম হয়। তো এই গেল ডি ব্রগলিজ সম্পর্কিত তথ্য। তোমরা দেখবে জিনিসটা অনেক ইজি হয়ে গেল। তা আমরা যে অংশটা শিখলাম এতক্ষণ পর্যন্ত আমাদের পড়ার আলোচনা থেকে, তো সেখান থেকে যে আমরা কোশ্চেনগুলো করব, তোমাদের সব কোশ্চেনই কিন্তু এমসিকিউ। তো এমসিকিউ কোশ্চেনগুলো অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে পরের দিন জানাবে। তো চলে যাচ্ছি আমি প্রথম কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1। ডি ব্রগলি তত্ত্ব থেকে পাই ইলেকট্রন হলো একটি অপশান এ কণা, অপশান বি তরঙ্গ, অপশান সি কণা ও তরঙ্গ উভয়ই, অপশান ডি কোনোটি নয়। এই অ্যান্সার তোমরা করার জন্য ভিডিও দেখে খাতায় কোশ্চেনগুলো রেডি করে নাও, অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। এবার যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2। একটি চলমান ক্রিকেট বলের ক্ষেত্রে ডি ব্রগলিজ তত্ত্ব প্রযোজ্য নয়, কারণ বস্তুটির ক্ষেত্রে নাম্বার 1 অপশান তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অপশান বি তরঙ্গ দৈর্ঘ্য কম, অপশান সি কম্পাঙ্ক কম, অপশান ডি কোনোটি নয়। এটারও কোশ্চেন আগের মতো কমেন্টে আমাকে জানাবে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট টপিকে। এরপরে এলেন শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন। কিন্তু শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন যে এলো, কিভাবে এলো? ওই যে বলেছিলাম, যখন ডি ব্রগলিজের ডুয়েল ক্যারেক্টারের কথা এলো, তার ডেরিভেশন এসে গেল, কণা ধর্মের কথা এলো, তাহলে তরঙ্গের কেন আসবে না? গবেষণা করতে করতে শর্ডিঞ্জার দিলেন ওয়েভ ইকুয়েশন বা তরঙ্গের সমীকরণ। 1926 শর্ডিঞ্জারের যখন ওয়েভ ইকুয়েশন এলো, কি দাঁড়ালো? শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। তো শর্ডিঞ্জারের যখন ওয়েভ ইকুয়েশন এলো 1926-এ, তিনি কি বললেন? বিশেষ করে ইলেকট্রনের ক্ষেত্রে তিনি একটি ওয়েভ সমীকরণ বা তরঙ্গের সমীকরণ নির্ণয় করলেন। সেই সমীকরণটা কি ছিল? ডেল্টা স্কয়ার সাই বাই ডেল্টা এক্স স্কয়ার, ডেল্টা স্কয়ার সাই বাই ডেল্টা ওয়াই স্কয়ার, স্কয়ার সাই বাই জেড স্কয়ার, প্লাস তোমরা ম্যাথে যখন হবে এই সিম্বল গুলো সম্পর্কে তোমরা ওয়াকিবহাল হবে, অবশ্যই ম্যাথে রয়েছে। এছাড়া এলো 8 পাই স্কয়ার এম বাই এইচ ই মাইনাস ভি ইন্টু সাই। তাহলে এই যে ই মাইনাস ভি ইন্টু সাই, সেখানে আমরা এটা দেখতে পেলাম, অর্থাৎ এইচ স্কয়ার অবশ্যই। তাহলে 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার ই মাইনাস ভি ইন্টু সাই,
এই ইকুয়াল টু 0। এখানে সাইডটি ওয়েভ ফাংশন এক্স ওয়াই জেড তিনটের কথা বলছি নাকি ইলেকট্রনের অবস্থান জনিত ত্রিমাত্রিক স্থানাঙ্ক। পাই তো জানি আমরা, এইচ তো জানি প্লাঙ্কের ধ্রুবক, ই হলো টোটাল শক্তি বা এনার্জি, আর এম হচ্ছে মাস বা ভর, এই হলো টোটাল শর্ডিঞ্জার। এগুলো আমরা প্রমাণ রয়েছে কিন্তু এখানে প্রমাণটা নেই, তাই আমরা এখানে করাচ্ছি না। এটা গেল শর্ডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন, অর্থাৎ তার মানে আমরা প্রমাণ করে ফেললাম ইলেকট্রন কণা ধর্ম, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম, ইলেকট্রনের ডুয়েল নেচার সবটাই হলো। পরবর্তীকালে ঠিক এক বছরের মাথায় 1927 এলেন হাইজেনবার্গ। তিনি এসে কি দিলেন? আনসার্টেনটি প্রিন্সিপাল। জার্মান বিজ্ঞানী হাইজেনবার্গ এসে দিলেন আনসার্টেনটি প্রিন্সিপাল, অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অর্থাৎ 1927 হাইজেনবার্গ's আনসার্টেনটি প্রিন্সিপাল। এই হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা কি, অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। নীতিটা কি না, কোন নির্দিষ্ট মুহূর্তে কোন ইলেকট্রন বা ওই জাতীয় কোন ক্ষুদ্র যে কণা থাকে, ওই জাতীয় ক্ষুদ্র গতিশীল কণা অবস্থান এবং ভরবেগ দুটোকে একই সঙ্গে নির্ণয় করা যায় না। এই কথাটার মানে কি? অর্থাৎ যেহেতু এটি তরঙ্গ এবং কণা দুই রয়েছে, তার মানে এটাকে দুটোকে একসঙ্গে নির্ণয় করা যায় না। যদি কণা শুধু থাকতো তাহলে নির্ণয় করা যেত, কিন্তু যেহেতু কণা এবং তরঙ্গ দুই ধর্ম রয়েছে, তাই একই সঙ্গে দুটোকে নির্ণয় করা যায় না। অর্থাৎ it is impossible to determine exactly both the position and momentum of an electron simultaneously। অর্থাৎ একসঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ যদি আমরা অবস্থানে নিশ্চয়তা পাই, ভরবেগে পাবো অনিশ্চয়তা, যদি ভরবেগে নিশ্চয়তা পাই, অবস্থানে পাবো অনিশ্চয়তা। অর্থাৎ একে ব্যাখ্যা করতে গিয়ে সমীকরণটা এলো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই। অর্থাৎ এই যে ডেল্টা এক্সটা কি, আনসার্টেনটি পজিশন, অবস্থানের অনিশ্চয়তা, ডেল্টা কি মোমেন্টাম, একে আমরা এভাবে লিখতে পারি এম ইন্টু ডেল্টা ভি এইচ বাই 4 পাই। এইচ তো জানি, এমটা হচ্ছে ভর, ভি হলো ভেলোসিটি, এভাবেও লেখা যায়, একেও ডেরিভেশন করা যায়, কিন্তু আমাদের এখানে শুধু ফর্মুলাটা রয়েছে, তাই এটাই হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে আমরা কি কি পড়লাম? ডি ব্রগলিস এবং শর্ডিঞ্জার, হাইজেনবার্গ। এবারে আসবে আইডিয়া অফ অরবিটাল, অর্থাৎ অরবিটালের ধারণা। দেখো পরমাণু, এই যে আমরা বারবার কদিন আগেও বলেছি অরবিটাল বলি আমরা, কক্ষক। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের চারপাশে, মানে কোন একটা পরমাণু নিউক্লিয়াসের চারপাশে যে স্বল্প পরিমাণ দ্বিমাত্রিক অঞ্চলে তাকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়, সেই অঞ্চলটাকেই বলে, সেটাকেই সম্ভাবনা যে স্বল্প পরিমাণ দ্বিমাত্রিক অঞ্চলে যার অবস্থান বেশি থাকে, তাকেই আমরা বলি অরবিটাল বা কক্ষক। এখন প্রশ্ন এলো, এই অরবিটাল বা কক্ষক এর আবার অর্থাৎ বিভিন্ন ধরনের আকার হয়েছে, শেপ। এই শেপ অফ অরবিটাল, অর্থাৎ এস এর আকৃতি কি, পির আকৃতি কি, ডির আকৃতি কি। এস এর আকৃতি গোলাকার, স্ফেরিক্যাল ইন সাইজ। পির আকৃতি কি ডাম্বেল আকার, অর্থাৎ ডাম্বেল, যেটাকে আমরা বলি ডাম্বেল। ডির আকৃতি ডি ডাম্বেল আকৃতি। এইভাবে আমরা যে শেপ অফ অরবিটাল, অর্থাৎ অরবিটালের বিভিন্ন শেপ আমরা পাবো। এর যে ছবিগুলো আমাদের কিন্তু সিলেবাসের অন্তর্গত, আমরা এগুলো আঁকবো এসপিডি, যেটা আমাদের রয়েছে। তারা এবার আমরা চলে আসছি অর্থাৎ নেক্সট নিউ টপিক, সেটা হলো শেপ অফ অরবিটাল।
অরবিটালের কি রয়েছে এস, এস এর আকৃতি গোলাকার, এটা প্লাস, এটাকে বলবো নিউক্লিয়াস, আর এর অ্যাকচুয়ালি এটা এটা এদিকটা 3D স্ট্রাকচার, এদিকেও দেখানো যায়, এদিকে অ্যাকচুয়ালি বোর্ডের উপরে রয়েছে এক্স জেড ওয়াই অ্যাক্সিস, একে বলবো গোলাকার। চলে আসি পি, তোমরা জানো যে তিনটি আমরা কক্ষক পেয়েছিলাম, একটাকে বলবো পিএক্স, একটা পিওয়াই, একটা পিজেড, ডাম্বেল আকৃতি। যদি আমরা এটাকে এক্স, এটাকে জেড, আর এইটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস বলি, তাহলে ডাম্বেলটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয়, মাঝে নিউক্লিয়াস, এখানেও থাকে নিউক্লিয়াস, যাই হোক, তাহলে নিউক্লিয়াস এস, এটাও নিউক্লিয়াস, এবং ওই জন্য পজিটিভ চার্জ দিয়েছিল, এখানেও নিউক্লিয়াস। ডাম্বেলটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, ডাম্বেলটা যদি জেড অ্যাক্সিস, একে বলবো পিজেড, একে বলবো পিএক্স, পিএক্স, একে বলবো পিওয়াই। অর্থাৎ ডাম্বেলটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর হতে পারে। এই নিয়ে হলো পি। ডি ডাম্বেলের কি আমরা পিকচারগুলো পাবো? 5টা পাবো। 5টার মধ্যে আমরা একে নিচ্ছি, এবারে আসছি আমরা ডি। এক্স জেড, কেন এই নামটা দিলাম? তাহলে আমরা ছবি আঁকতে সুবিধা হবে। অবশ্যই নিউক্লিয়াস তো থাকছেই, ডি এক্স ওয়াই, ডি ডাম্বেল আকৃতি, এটা হলো ডি ওয়াই জেড, ডি এক্স জেড, এই জেড, এই হলো 3টে পেলাম। আর দুটো কি রয়েছে? ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ ডি জেড স্কোয়ার। এর ছবিটা কেমন? মাঝে নিউক্লিয়াস, তাকে বেষ্টন করে রয়েছে। তাহলে এই হলো আমরা ডি 5টা পেলাম। তাহলে শেপ অফ অরবিটাল হয়ে গেল। এর পরের টপিকে আমরা কি যাচ্ছি? এই শেপ অফ অরবিটালের পরে আমরা চলে যাচ্ছি নোড। নোড কি? অ্যাকচুয়ালি নোড থেকে এসছে নোডাল প্লেন, নোডাল তল, এবং তার সঙ্গে আসছি নোডস এর বিভিন্ন ভাগ। তো প্রথমে চলে আসি আমরা নোড কি। অ্যাকচুয়ালি কোন অরবিটালে যদি 0 ইলেকট্রনের ঘনত্ব বিশিষ্ট কোন অঞ্চল থাকে, সেই অঞ্চলটাকেই আমরা বলবো নোড। অর্থাৎ নোড ইজ an area particular which has 0 electron density, অর্থাৎ যেখানে ইলেকট্রনের ঘনত্ব 0। এমন কোন অরবিটালের যদি এমন কোন অঞ্চল থাকে যেখানে ইলেকট্রনের ঘনত্ব 0, তাহলে সেই 0 ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট অঞ্চলটাকেই আমরা বলি নোড। তাহলে নোডাল প্লেন কি? ইট ইজ এন ইমাজিনারি প্লেন, একটা কাল্পনিক তল যেটা অরবিটালের মধ্য দিয়ে গিয়েছে, যেখানে ইলেকট্রনের ঘনত্ব নেই, অর্থাৎ 0। তাহলে নোডাল প্লেন ইজ এন ইমাজিনারি প্লেন পাসিং থ্রু এন অরবিটাল হুইচ হ্যাজ 0 ইলেকট্রন ডেনসিটি, যার মানে যেখানে ইলেকট্রনের ঘনত্ব নেই কিছু, এটাকেই বলবো নোডাল প্লেন। এখন প্রশ্ন আসছে, আমরা বিভিন্ন কক্ষক দেওয়া থাকবে, তাহলে তার কার ক্ষেত্রে কটা নোড পাবো, কিরকম রয়েছে, অর্থাৎ নোডের টাইপস কি? অ্যাকচুয়ালি নোড 2 ধরনের হয়। একটাকে বলবো রেডিয়াল নোড, আর এটাকে বলবো অ্যাঙ্গুলার নোড, অর্থাৎ অরীয় পর্ব, কৌণিক পর্ব। তাহলে আমাদের টপিকটা হলো নোড। সেখান থেকে আমরা পাচ্ছি রেডিয়াল, আর এটা হলো অ্যাঙ্গুলার।
এই রেডিয়াল যে নোড এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে n মাইনাস n মাইনাস 1। রেডিয়াল নোড সমান n মাইনাস l মাইনাস 1। আর এর ফর্মুলা কি, যাকে আমরা বলবো অ্যাঙ্গুলার নোড, অনলি l। এখন প্রশ্ন হচ্ছে আমরা এক্সাম্পলে যেতে পারি, যে কোনো এক্সাম্পল আমরা নিই। তোমাদের পছন্দ মতো আমি দু একটা এক্সাম্পল করাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো করবে। যেমন ধর 3D, তাহলে 3D তে আমরা, হ্যাঁ, যদি এখানে প্রশ্ন রয়েছে টোটাল নোট কত পাবো, টোটাল নোট সমান n মাইনাস l মাইনাস 1 যুক্ত l n মাইনাস 1। এই n মাইনাস 1 হলো টোটাল নোট। এবার তোমরা যে কোনো নোটই বের করতে পারো। যেমন ধরো 3D তে দিলাম, যদি টোটাল নোট বলে n এর মান 3, d মানে আগে একটা ছক আমরা করেছিলাম, s 0, p কে 1, d কে 2, f এ 3, 0 1 2 3 s p d f এইভাবে ছিল। তাহলে d মানে l এর মান 2, তাহলে 3 মাইনাস 2 কোনটার ক্ষেত্রে করছি আমরা? যদি এখন প্রশ্ন কোন নোডের বের করবে তোমরা? যদি রেডিয়াল নোড বের করো তাহলে হবে 3 মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল টু 0। যদি অ্যাঙ্গুলার নোড বের করো তখন দাঁড়াবে কত? l এর মান d এর ক্ষেত্রে l এর মান কত? 2। টোটাল নোড যদি বের করো তখন কত হবে? n মাইনাস 1, n মানে 3 মাইনাস 1 2। যে কোনো আমরা নোড বের করতে পারি। 3D না নিয়ে যদি আমরা 4p নিই একই আসবে। যদি টোটাল নোড বের করি তাহলে n মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 সমান 3 হবে টোটাল নোড। অ্যাঙ্গুলার নোড কত? l, p মানে l এর মান 1, তাহলে অ্যাঙ্গুলার নোড হবে 1। যদি রেডিয়াল নোড বের করি তাহলে n মাইনাস l মাইনাস 1, n মানে 4, p মানে l এর মান 1 মাইনাস 1 2। একেই বলবো আমরা রেডিয়াল নোড। তাহলে এইভাবে আমরা নোড বের করতে পারি। এবার চলে আসি আমরা চ্যাপ্টারটার শেষের দিকে পৌঁছাচ্ছি। তারপরে এখানে রয়েছে, আমরা পড়ে এসেছি অরবিটাল আর অরবিট। অরবিট মানে অরবিটাল, যাকে আমরা বলি কক্ষক, আর এটা হলো কক্ষ সেল। তাহলে এই কক্ষ আর কক্ষকের মধ্যে আমরা পার্থক্য কি? আগে আমাদের ভাবতে হবে কক্ষ মানে না একটা আবর্তনশীল ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে যে পথে ঘুরে বেড়ায় তাকে বলবো কক্ষ। আর কক্ষক কি না যে আবর্তনশীল কোন ইলেকট্রন তাকে তার ত্রিমাত্রিক অঞ্চলে যেখানে পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাকেই বলবো কক্ষ। কক্ষ সাধারণত 2D হয়, 2 ডাইমেনশনাল, কিন্তু কক্ষক হয় 3D, 3 ডাইমেনশনাল। কক্ষ সাধারণত হয় বৃত্তাকার, উপবৃত্তাকার করে এসছে, কিন্তু কক্ষক হয় সবসময় গোলাকার, ডাম্বেল আকার, টিডাম্বেল আকার ইত্যাদি। কক্ষ, একটা কক্ষে সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। আগে আমরা জেনেছি মাধ্যমিক এটা ছিল, কিন্তু এক একটি কক্ষকে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এই হলো কক্ষ আর কক্ষকের মধ্যে পার্থক্য। তাহলে আজকে আমরা যে পার্ট 6 আলোচনা করলাম তাতে আমরা শুরু করেছিলাম ডি ব্রগলি দিয়ে, শেষ করলাম কক্ষ আর কক্ষকের মধ্যে পার্থক্য দিয়ে। আজকের এই পাঠের পরে আমরা পরের যখন পাঠ করবো, অর্থাৎ পার্ট 6 এর পরে 7, সেখানে আমরা বোরের যে বিভিন্ন ডেরিভেশন, অর্থাৎ আমরা রেডিয়াস কিংবা ভেলোসিটি আর এনার্জি এসব ক্যালকুলেশন করব। এতক্ষণ পর্যন্ত আমি যে অংশটা তোমাদের শেখালাম সেই অংশটুকু থেকে আমি আবার তোমাদের দুটো কোশ্চেন করব, তবে কোশ্চেন দুটো কিন্তু এমসিকিউই। তো চলে যাই সরাসরি কোশ্চেন নাম্বার 3। 4D অরবিটালে রেডিয়াল নোডের সংখ্যা হল অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 2, অপশান ডি 3। একই রকমভাবে উত্তর আমাকে কমেন্টে জানাবে।
এরপরে নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 4। পি কক্ষকের আকৃতি হলো অপশান এ গোলাকার, অপশান বি ডাম্বেল আকার, অপশান সি ডিডাম্বেল আকার, অপশান ডি কোনোটি নয়। তাহলে এই কোশ্চেন আগের মতো আমরা তোমাদের কাছ থেকে উত্তর কমেন্টে নেব।